আমরা আবারও এসেছি দশম শ্রেণীর জীববিদ্যার ক্লাসে। আমরা গত ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ ওই দিন নিউরনের গঠন সম্পর্কিত আলোচনা দিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করছি। তো আমরা জানি যে নিউরন বা স্নায়ুকোষ আমাদের সারা দেহের মধ্যে স্নায়বিক উদ্দীপনাগুলি পরিবাহিত করে। তো একটা নিউরন অপর একটা নিউরনের মধ্যে স্নায়বিক উদ্দীপনা পৌঁছে দেয় এবং তার জন্য কি হয়, দুইটা নিউরনের মধ্যে একটা সংযোগ সাধন ঘটে। এই যে দুইটা নিউরনের মধ্যে সংযোগ সাধন বা সংযোগ স্থল, সেই অংশটাকে আমরা বলি কি সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ। তাহলে আজকে প্রথম শুরু করছি, সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ কি? সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ কি আছে ব্যাপারটা? দুইটা নিউরনের সংযোগস্থলকে বলা হয় কি সাইনাপস। অর্থাৎ একটা নিউরন শেষ, আরেকটা নিউরন শুরু, এই যে তার সংযোগস্থলটা, জাংশনটা, এটাকেই বলা হয় কিন্তু সাইনাপস, যেখানে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ রাসায়নিক পদার্থ থাকে যার মাধ্যমে এই স্নায়বিক উদ্দীপনাগুলি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে গিয়ে পৌঁছায়। ঠিক আছে? কেমন দেখতে? এই ধরো একটা নিউরন তার অ্যাকসন অংশটা, এই আরেকটা নিউরন তার ডেনড্রন অংশটা। তাহলে একটা নিউরনের অ্যাকসন অংশের সঙ্গে আরেকটা নিউরনের ডেনড্রন অংশটা যে সংযোগস্থল, দ্যাট ইজ এই জায়গাটা, এবং যেখানে এসিটাইল কোলিন অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে তরল পদার্থটা থাকে যার মাধ্যমে স্নায়বিক উদ্দীপনাগুলি এই অ্যাকসন থেকে ডেনড্রনের দিকে অন্য নিউরনের ডেনড্রনে পরিবাহিত হয়, সেই অংশটাকে আমরা কি বলি? সাইনাপস বলি। ঠিক আছে? এখন এই যে অ্যাকসন, ডেনড্রন, কোষ দেহ, এক একটা নিউরন অন্য একটা নিউরনের অ্যাকসনের সঙ্গে বা ডেনড্রনের সঙ্গে বা কোষ দেহের সঙ্গে সংযোগ সাধন করে, তার উপর ভিত্তি করে আমরা তিন রকমের সাইনাপস দেখি। কি? অ্যাকসনিক, দুই নম্বর ডেনড্রাইটিক, তিন নাম্বার সোমাটিক। অর্থাৎ একটা নিউরনের অ্যাকশনের সঙ্গে অপর একটা নিউরনের অ্যাকশন যদি সংযোগ সাধন করে, তখন তাকে আমরা বলি কি অ্যাকসনিক সাইনাপস। অ্যাকশনের সঙ্গে যদি অন্য একটা নিউরনের ডেনড্রন সংযোগ সাধন করে, তখন তাকে আমরা বলি কি ডেনড্রাইটিক। একটা নিউরনের অ্যাকশনের সঙ্গে যদি অন্য একটা নিউরনের কোষ দেহ সংযোগ সাধন করে, তখন তাকে বলা হয় কি সোমাটিক। ঠিক আছে? এই গেল সাইনাপস। এখন দেখো, এই যে স্নায়ু স্পন্দনগুলি সারা দেহে প্রবাহিত হয় এবং তার জন্য কিন্তু আমরা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা বিশেষ ভূমিকা পালন করে। আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা জানলাম দুইটা অংশ থাকে, একটা কি মস্তিষ্ক আর একটা কি সুষুম্নাকাণ্ড। ঠিক আছে? তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে আমরা আজকে সুষুম্নাকাণ্ডটা নিয়ে আলোচনা করি। কি কি? সুষুম্নাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড। তো এই সুষুম্নাকাণ্ডটা কি? যে সুষুম্না শীর্ষকের পশ্চাৎ ভাগে যে সরু নলাকার যে অংশটা মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত এবং প্রথম লাম্বার কশরুকা পর্যন্ত বিস্তৃত থাকে, এই যে অংশটাকে আমরা কি বলি? সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড বলি, যা দৈর্ঘ্যটা আছে 45 সেন্টিমিটার এবং তার বেস আছে কত? 1.25 সেন্টিমিটার। ঠিক আছে? এই সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য বললাম কত?
45 সেন্টিমিটার এবং তার বেশ কত 1.25 সেন্টিমিটার। এবং এই সুষুম্না কাণ্ডটা দেখবে তোমরা 31টি খণ্ডক নিয়ে সাজানো থাকে সুষুম্না কাণ্ডটা, ঠিক আছে। এবং একবার শেষ প্রান্তটা ক্রমশ শুরু হয়ে যায়। এই সুষুম্না কাণ্ডের প্রত্যেকটা খণ্ডক থেকে একজোড়া করে সুষুম্না স্নায়ু নির্গত হয়, যেগুলি মস্তিষ্কের সঙ্গে সংযোগ সাধন করে। এই সুষুম্না কাণ্ডের কেন্দ্রে দেখো একটি নালী থাকে, যাকে আমরা বলি কেন্দ্রীয় নালী। এই কেন্দ্রীয় নালীকে বেষ্টন করে দেখো এই চাকরিতির একটি অংশ থাকে, যেটাকে আমরা বলি কি ধূসর পদার্থযুক্ত অংশ। এবং এই ধূসর পদার্থযুক্ত অংশটাকে বেষ্টন করে থাকে দেখো যে অংশটা, সেটাকে আমরা বলি কি শ্বেত পদার্থ, ঠিক আছে। এই টোটালি আমরা সেটাকে বলি কি একটা সুষুম্না কাণ্ডের প্রস্থচ্ছেদ। সেটা এখন এই সুষুম্না কাণ্ডের কাজ যদি বলি, সেটা কি কাজ করে আমাদের সুষুম্না কাণ্ড? এই যে বললাম যে তার মধ্যে থেকে প্রত্যেকটা সুষুম্না কাণ্ডের খণ্ডক থেকে একজোড়া করে সুষুম্না স্নায়ু নির্গত হয়, সেগুলি মস্তিষ্কের সঙ্গে সংযোগ সাধন করে। অর্থাৎ এই সুষুম্না কাণ্ড আমাদের দেহে যত রকমের স্নায়ুবিক সংযোগ সাধন আছে তার জন্য সেই দায়ী। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য এই সুষুম্না কাণ্ড কাজ করে। দেহের যাবতীয় সমন্বয় সাধন ঘটে এই সুষুম্না কাণ্ডের দ্বারা, ঠিক আছে। এবারে আসি আমরা, এই যে বললাম সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া সাহায্য করে। তাহলে এই প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কি বললাম? প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলতে আমরা বুঝি বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কোনো বিশেষ জরুরি পরিবর্তনের সময় মস্তিষ্কের নির্দেশ ব্যতি রেখে সুষুম্না কাণ্ডের দ্বারা যখন আমাদের কোনো স্নায়বিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি কি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। অর্থাৎ জরুরি অবস্থার সময় হঠাৎ যদি কোনো পরিবর্তন সুষুম্না কাণ্ডের নির্দেশে সংঘটিত হয়, তখন তাকে আমরা কি বলি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলি, ঠিক আছে। আর এই প্রতিবর্ত ক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর সহজাত প্রতিবর্ত ক্রিয়া, দুই নম্বর অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করলাম? সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়াটা কি? দেখো, যে প্রতিবর্ত ক্রিয়া আমাদের জন্মগত অর্থাৎ বংশগত সূত্রে আমরা পূর্বপুরুষ থেকে যে প্রতিবর্ত ক্রিয়াটা পেয়ে থাকি, সেটাকেই আমরা বলি কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, যেখানে কোনো প্রকার শর্ত থাকে না, শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া সেটা। যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি আমরা, শিশুদের স্তন পানির ইচ্ছা, একটা ভালো খাবার দেখলে অর্থাৎ লোভনীয় খাবারের উপস্থিতিতে লালা নিঃসরণ, উজ্জ্বল আলোয় চোখ বন্ধ করে ফেলা, হাতে যদি গরম ছেঁকা লাগে হাত সরিয়ে নেওয়া, এগুলি দেখো কোনো প্রকার শর্ত নাই। কিন্তু এখানে তোমাকে কেউ বাধা দিলেও কিন্তু তুমি সেগুলিকে মানতে পারবে না, হাত সরিয়ে নিতে হবে তোমাকে। সেই ক্ষেত্রে কোনো প্রকার শর্ত নাই, যাকে আমরা কি বলি সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলি। আর এটা কি বললাম? অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া, যেগুলি আমাদের অভ্যাসের ফলে সৃষ্টি হয়, সে ধরনের প্রতিবর্ত ক্রিয়াকে আমরা বলি কি অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া। সেটা কি শর্ত সাপেক্ষ,
উল্টোটা দেখো, শর্ত সাপেক্ষ। যেমন কথা বলতে শেখা, হাঁটতে শেখা, সাইকেল চালানো, সাঁতার কাটা, সমস্ত কিছু কিন্তু আমাদের অভ্যাস করে নিতে হয়। সেই কারণে সেটাকে আমরা কি বলি? অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া। পরিষ্কার এতটুকু? কত প্রকার বললাম প্রতিবর্ত ক্রিয়া? 2 প্রকার, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া। একটা শর্ত সাপেক্ষ, একটা শর্ত নিরপেক্ষ। এবার দেখো, এই যে প্রতিবর্ত ক্রিয়াটা, আমি তো সরাসরি বলে দিলাম, মস্তিষ্কের নির্দেশ ছাড়া সুষুম্নাকাণ্ডের সাহায্যে যে ক্রিয়া সংঘটিত হয় তাকেই বলা হয় কি? প্রতিবর্ত ক্রিয়া, এবং খুব সুইট। কিন্তু এই ক্রিয়াটা সংঘটিত হতে গেলে একটা নির্দিষ্ট পথ তাকে পরিক্রম করতে হয়, যে পথটাকে বলা হয় কি? প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। কি বললাম? প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত চাপ বলা হয় তাকে। তাহলে দেখো, এই প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলা হয়? অর্থাৎ যে পথে প্রতিবর্ত ক্রিয়াটা সংঘটিত হয় তাকেই আমরা বলি কি? প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক। এই প্রতিবর্ত পথটা কিভাবে সংঘটিত হয়? উপায়টা কি? এই প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক সেটা ঘটে 5টি উপাদানের সাহায্যে। নাম্বার 1, গ্রাহক বা রিসেপ্টর। 2 নাম্বার, সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন। 3 নাম্বার, স্নায়ু কেন্দ্র। 4 নাম্বার, আজ্ঞাবহ স্নায়ু বা মোটর নিউরন। 5 নাম্বার, কারক বা ইফেক্টর। তাহলে কি কি বললাম? গ্রাহক বা রিসেপ্টর, সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু বা মোটর নিউরন এবং কারক বা ইফেক্টর। এই 5টা উপাদান নিয়ে গঠিত। কি করে দেখো, গ্রাহক কি করে? স্নায়ু স্পন্দন গ্রহণ করে সে কোথায় পাঠায়? সংজ্ঞাবাহ স্নায়ু বা সেন্সরি নিউরনের মাধ্যমে স্নায়ু কেন্দ্রে গিয়ে পৌঁছায়। সেই স্নায়ু কেন্দ্র থেকে স্নায়বিক উদ্দীপনাটা গ্রহণ করে সেটা কোথায়? আজ্ঞাবাহ স্নায়ুর মধ্যে বা অর্থাৎ মোটর নিউরনের মাধ্যমে কারক বা ইফেক্টরের দিকে পৌঁছে যায়। ঠিক আছে? দেখো, চিত্রের সাহায্যে যদি আমরা দেখি খুব সুন্দরভাবে দেখানো যায়। একটা গরম জিনিস যদি আমার হাতে লাগে, সেই হাত থেকে অর্থাৎ গ্রাহক থেকে সংজ্ঞাবাহ স্নায়ু, এই সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে কোথায় গেল? স্নায়ু কেন্দ্র, দ্যাট ইজ সুষুম্নাকাণ্ডে গেল। সেই সুষুম্নাকাণ্ড থেকে আমরা বলি যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড নির্দেশেই, এই সুষুম্নাকাণ্ড থেকে আজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে সেটা কোথায় আছে? এই কারক অংশে, অর্থাৎ কারক অংশের পেশি এবং গ্রন্থিগুলিতে আসে। তখন সঙ্গে সঙ্গে এই জন আজ্ঞাবাহ স্নায়ুর যে মেসেজটা আসলো হাতের উপরে, সঙ্গে সঙ্গে হাতটাকে আমরা সরিয়ে নিলাম। তাহলে দেখো, কাজটা বলতে অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু খুব সুইফট এই কাজটা সংগঠিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাতটাকে আমরা সরিয়ে নিই। ইন দ্য মিন টাইম দেখো, এই যে সুষুম্নাকাণ্ড থেকে যে আজ্ঞাবাহ স্নায়ু হয়ে যে সংবাদটা কারক বা ইফেক্টরে পৌঁছে যায়, ওই দিক থেকে সেই মেসেজটা কিন্তু আবার মস্তিষ্কে পৌঁছে যায়। ঠিক আছে তো? তাহলে এই যে সুষুম্নাকাণ্ড যে ক্রিয়াটা সংঘটিত করলো, তার মেসেজটা কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেল। কারণ আমরা জানি আমাদের যে যত রকম ক্রিয়া সংঘটিত হয় তার সমস্ত মেসেজগুলি আমাদের মস্তিষ্ক পর্যন্ত গিয়ে পৌঁছায়।
তাহলে এই যে পদটা, এই পদটাকে আমরা এই বলি কি প্রতিবর্ত চাপ, রিফ্লেক্স আর বা প্রতিবর্ত পদ বলা হয়। ঠিক আছে, এরকম ঘটনা আমাদের দেহে বা প্রত্যেকটা জীবদেহে প্রতিনিয়ত ঘটছে। যে কোনো প্রতিবর্ত ক্রিয়ার জন্যই কিন্তু এই 5টা ঘটনা ঘটছে, অর্থাৎ 5টা অংশ কাজ করছে কিন্তু। ঠিক আছে, এই প্রতিবর্ত ক্রিয়াটা কয় প্রকার বললাম? সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অভ্যাসজাত প্রতিবর্ত। তাহলে দেখো আমরা প্রথম থেকে যদি বলি, আজকে আমরা কি করলাম? সাইনাপস কাকে বলে বললাম? সাইনাপস বিভিন্ন প্রকারের বললাম। সুষুম্নাকাণ্ডের গঠন বললাম, সুষুম্নাকাণ্ডের কাজ জানলাম। তারপরে বললাম প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়া কত প্রকার ও কি কি বললাম, প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ কি এবং তার কিভাবে কাজ করেছে, তার যে উপাদানগুলি, যে 5টা উপাদান সেই সম্পর্কিত আলোচনা করলাম। এবং সঙ্গে সঙ্গে তার কিন্তু চিত্রগুলি পরিষ্কারভাবে দেওয়া আছে, সেগুলি তোমরা খুব ভালো করে বাড়িতে চিত্রগুলি প্র্যাকটিস করবে, কারণ এই চিত্রের মধ্য থেকে কিন্তু তোমরা এই উত্তরটা লিখে নিতে পারবে। আজকে আমরা এতটুকুই রাখছি, পরের ক্লাসে আমরা তারপরে থেকে শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।